তারিন কাচের জগটা হাতে নিয়ে সমস্ত শক্তি দিয়ে নিজের স্বামীর মাথায় আঘাত করল। গল গল করে রক্ত পড়তে লাগলো তারিনের স্বামীর মাথা দিয়ে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তারিনের। চিৎকার করতে করতে বিছানা থেকে নেমে দরজা খুলে দৌড়ে শাশুড়ির ঘরের দিকে গেল। শাশুড়ির ঘরের বাইরে দাঁড়িয়ে দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। তারিনের চিৎকারের শব্দে পুরো বাড়ি ততক্ষণে নিদ্রাহীন হয়ে গেছে। মিসেস রোকসানা দরজা খুলে তারিনকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়ে যায়। আরও অবাক হয় তারিনের দুটি চোখ টকটকে লাল হয়ে আছে দেখে। তারিনের ভয়ঙ্কর রূপ দেখে মিসেস রোকসানা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। মুখ দিয়ে কোনো কথা বলা কিংবা চিৎকার দেওয়ার মতো শক্তি বা সাহস তার নেই এখন। মিস্টার জয়নাল বিছানা থেকে নেমে দরজার কাছে এসে দাঁড়ালেন। তারপর উৎকণ্ঠিত স্বরে বললেন, এ কি বৌমা, তুমি এত রাতে এখানে কি করছো? আর এভাবে চেঁচামেচি করছো কেন? কান্না স্বরে তারিন বলল, আপনার ছেলে আমাকে খুন করার জন্য এসেছিল বাবা। আমি কোনো রকমে নিজের জীবন বাঁচাতে ঘর থেকে পালিয়ে এসেছি। তারিনের কথা শুনে মিস্টার জয়নাল এবং মিসেস রোকসানা দুজনেই রীতিমতো হা হয়ে গেছেন। তীক্ষ্ণতা মিসেস রোকসানার। মিস্টার জয়নাল রাগী কণ্ঠে বললেন, বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? গত 6 মাস আগে আমার ছেলে মারা গেছে, আর তুমি বলছো ও তোমাকে খুন করার জন্য এসেছিল? এই মাঝরাতে আমাদের সাথে কি মজা করছো তুমি? তারিন চুপ হয়ে গেল। কোনো প্রতিক্রিয়া না করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারণ শ্বশুর মশাই যা বলেছেন তার সবই যে সত্য। 6 মাস আগে রিফাত মারা গেছে, কিন্তু তারিন কিভাবে তাদের বুঝাবে কিছুক্ষণ আগে রিফাত ওর ঘরে এসেছিল। হঠাৎ তারিনের মনে পড়ল রিফাতের মাথায় ও আঘাত করেছে। নিশ্চয়ই এখনো রিফাত ওর ঘরে পড়ে আছে। রিফাতের সাথে কথাও বলেছে তারিন। সবাইকে সত্যটা বিশ্বাস করানোর এই একটাই উপায় আছে। অস্থির কণ্ঠে তারিন বলল, আপনারা আমার সাথে আসুন। যে আমাকে মারার জন্য এসেছিল সে এখনো ঘরেই আছে, কারণ আমি ওর মাথায় অনেক জোরে আঘাত করেছি, যার কারণে ও হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে ঘরে। তাহলে বলছো কেন রিফাত তোমাকে খুন করতে এসেছে? সে তো অন্য কেউ হতে পারে। বাবা, এখন এত কিছু বলার মতো সময় নেই। ওই আমাকে বলেছে ও রিফাত। তাছাড়া হুবহু রিফাতের কণ্ঠের সাথে মিল ছিল ওর কণ্ঠস্বর। আমি ভুল বলছি না, ঠিক বলছি। সেটা আমার ঘরে গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে, চলো দেখি কি আছে তোমার ঘরে। তারিন নিজের ঘরের দিকে যেতে লাগলো। মিস্টার জয়নাল এবং মিসেস রোকসানা তারিনের পিছু পিছু যেতে লাগলো। সাথে আছে রিফাতের বোন এবং কাকা কাকি। তারিন ঘরে গিয়ে লাইটটা অন করল, কিন্তু সামনে তাকিয়ে দেখল কেউ নেই। চোখ কপালে উঠে গেল তারিনের। কিছুক্ষণ আগেই ও রিফাতের মাথায় আঘাত করেছে, আর রিফাত এখানে পড়েছিল। মিসেস রোকসানা তারিনের দিকে তাকিয়ে বললেন, কোথায় রিফাত? কেউ নেই তো এই ঘরে। বিশ্বাস করুন মা, আমি মিথ্যা বলছি না। এইখানেই আমি শুয়েছিলাম। হঠাৎ রিফাতের কণ্ঠ শুনে শোয়া থেকে উঠে বসলাম। পুরো ঘর অন্ধকার ছিল তখন। আমার সামনে দাঁড়িয়েছিল রিফাত। জানলা দিয়ে আসা চাঁদের আবছা আলোয় তার মুখটা অস্পষ্ট থাকলেও আমি দেখেছি কালো ছায়া আকৃতির কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তখন আমি কাঁপা কাঁপা কণ্ঠে তাকে বললাম, কে আপনি? আমার কথা শুনে তখন কালো ছায়া আকৃতির লোকটা বলছিল, আমি তোমার স্বামী রিফাত। এইটুকু বলে লোকটার কথা বলা থেমে যায়। তারপর পিস্তলটা তারিনের দিকে ঘোরালো। তখনই তারিন পাশ থেকে কাচের জগটা হাতে নিয়ে ওর মাথায় মারল। ও একটা চিৎকার দিয়ে সাথে সাথে ফ্লোরে পড়ে গেল। আর তারিন সেই সুযোগে ঘর থেকে বেরিয়ে তাদের ঘরে গেল। তাহলে কোথায় গেল? তাছাড়া তুমি বলছো ওর মাথায় আঘাত করেছো, তাহলে অবশ্যই রক্ত পড়বে ওর মাথা দিয়ে, কিন্তু আশেপাশে তো কোনো রক্তের দাগ দেখতে পাচ্ছি না। আমিও সেটাই ভাবছি, রিফাত তো তাড়াতাড়ি কোথায় গেল, আর আশেপাশে রক্তের কোনো চিহ্ন নেই কেন? কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি মিথ্যা বলছি না। সত্যি আমি জগ দিয়ে ওর মাথায় মেরেছি। জগটা ভেঙে গেছিল, এইখানে ফেলেছিলাম জগটা। কই সেই জগটা দেখি?
তারিন এদিক সেদিক খুঁজেও জগটা পেল না, তাই বলল, এই টেবিলেই ছিল জগটা, এখান থেকে ওকে মেরেছিলাম আমি। আমার তো এবার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। 2 দিন আগে তোমার হাত থেকে পড়ে গিয়ে জগটা ভেঙে গিয়েছিল, তারপর আর নতুন কোনো জগ আনা হয়নি এই ঘরে। আমি একটা নতুন জগ এনেছিলাম এবং এখানেই রেখেছিলাম। বিরক্ত হয়ে মিসেস রোকসানা আবার বললেন, দেখো বৌমা, আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, আর না হয় কোনো স্বপ্ন দেখেছো তুমি। এরকম করলে আমি কালকেই তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব। তাই বলছি, আর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। কালকে তোমার বাবাকে ফোন করে আসতে বলবো আমি, তারপর একটা ব্যবস্থা করা হবে। তারিন কিছু বলল না, মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। মিসেস রোকসানা এবং মিস্টার জয়নাল ঘর থেকে চলে গেলেন। বাড়ির অন্যান্য সদস্যরাও চলে গেল ঘর থেকে। কিছুক্ষণ চুপ থেকে তারিন ফোন হাতে নিয়ে বেলকনিতে চলে এলো। এদিকে সেদিকে ভালো করে তাকিয়ে দেখে নিল একবার, তারপর একজনের নাম্বারে ফোন দিল। ওপাশ থেকে ফোন রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ জান, বলো। মনে হয় আমরা এবার ধরা পড়ে যাব। বিছানা থেকে লাফিয়ে উঠল অনয়, তারপর বলল, ধরা পড়ে যাব মানে? তারিন অয়নকে সবটা খুলে বলে। এটা কিভাবে সম্ভব? আমরা সবাই জানি রিফাত মারা গেছে, আর রিফাতের জানাজার নামাজও আমি পড়েছি। আমি কিছু বুঝতে পারছি না অয়ন, কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না। সত্যি রিফাত বেঁচে আছে এবং আমাকে খুন করার জন্য এই বাড়িতে এসেছিল। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, এখন রাখছি আমি। আচ্ছা। তারিন ফোন কেটে দিয়ে ঘরে এলো। বিছানায় বসে চোখ দিয়ে পুরো ঘরটা একবার দেখে নিল, তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। রাতটা এভাবেই কেটে গেল তারিনের। চোখ বন্ধ করে রাখলেও শান্তি মতো ঘুমাতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল তারিন। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হলো। রাস্তায় দাঁড়িয়ে অনয়কে ফোন করে বলল, হ্যাঁ জান, কোথায় তুমি? অনয় একটা রেস্টুরেন্টের নাম বলে ফোন কেটে দিল। তারিনও চলে গেল সেই রেস্টুরেন্টে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমার লোক তোমার বাড়ির চারিদিকে নজর রাখছে সব সময়। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। উফ তারিন, এইসব অযৌক্তিক কথা তোমার মুখে মানায় না। একজন মৃত ব্যক্তি কখনো ফিরে আসে না। তারিন চুপ করে রইল, কারণ ও জানে অনয়কে রিফাতের ফিরে আসার কথাটা বলে কোনো লাভ হবে না। ও কিছুতেই এটা বিশ্বাস করবে না এখন। দুজনে কিছুক্ষণ নীরব হয়ে রইল। অনয় তারিনের একটা হাত ধরে বলল, জান, তোমার কাছে একটা অনুরোধ করব। বলো। এখানে বসতে ভালো লাগছে না, আমার এক বন্ধুর বাসায় খালি আছে, চলো আমরা আজকে সেখানে গিয়ে সময় কাটাই সারাদিন। তারিন কিছুটা রেগে গিয়ে বলল, অয়ন, তুমি জানো আমার এসব ভালো লাগে না। তুমি কি বলতে চাচ্ছ আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে বিয়ের আগে এইসব করা কিছুতেই সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু বিয়ের আগে তোমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়া আমার পক্ষে অসম্ভব। অনয় কিছু না বলে রাগ দেখে সেখান থেকে চলে এলো। তারিন পিছন থেকে অনেক দেখেও অনয়কে ফেরাতে পারেনি। রেস্টুরেন্টে আরো কিছুক্ষণ বসে থেকে তারিনও চলে এলো নিজের বাড়িতে। বাড়িতে এসে বেশ কয়েকবার অনয়কে ফোন দিল তারিন, কিন্তু কোনো লাভ হলো না। অনয় একবারও ফোন রিসিভ করেনি। অনয়ের ওপর খুব রাগ হচ্ছে তারিনের, সাথে কিছুটা কষ্ট হচ্ছে, কারণ রেস্টুরেন্টে ওভাবে অনয়কে বলাটা হয়তো ঠিক হয়নি। দুপুর হলো, তারপর বিকেল, তারপর রাত হয়ে গেল, তবুও অনয়ের কোনো খবর নেই। আজও সেই অন্ধকার রাত। সেদিনও ছিল অন্ধকার রাত। রাস্তার মোড়ে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ছিল তারিন। শরীরে ছিল কালো একটা বোরকা। তারিন এমন ভাবে পুরো শরীর ঢেকে রেখেছিল যেন কেউ ওকে চিনতে না পারে। আস্তে আস্তে রাত গভীর হতে থাকে, তবুও প্রিয় মানুষটার কোনো খোঁজ নেই। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পায় তারিন, আর চোখে পাশে তাকিয়ে দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে।
বেশ লম্বা চওড়া, শৈলের আকৃতি, কালো শার্ট, কালো প্যান্ট আর সাথে কালো একটা টুপি পরে আছে যুবক। বেশ অবাক হয় তারিন, কিছুটা ভয়ও পেতে থাকে। যুবক ছেলেটা একটু একটু করে তারিনের দিকে এগিয়ে আসে। খুব কাছাকাছি চলে আসার পর তারিন ওকে চিনতে পারে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রিফাত, তুমি এখানে? আমি তো তোমাকে কখনো কষ্ট দেইনি। বিয়ের পর থেকে তোমার কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি। তাহলে কেন আমাকে রেখে এভাবে চলে যাচ্ছ? কি অপরাধ আমার? আমি তো তোমাকে শুধু ভালোবাসি। এটাই কি ছিল আমার অপরাধ? ভালোবাসাটা কোনো অপরাধ নয়, আর তোমারও কোনো দোষ নেই। দোষ তো আমার বাবা মায়ের। তারা আমার মতামত না নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার মতামত শোনার বা জানার প্রয়োজন বোধ করেননি তারা। আত্মহত্যার হুমকি দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছে আমার বাবা মা। একবারও আমার মতামতের কথা জানতে চাইনি। আমার ছাওয়া পাওয়া নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না তাদের। সব সময় তাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছে। তাই বলে এভাবে একটা চিঠি লিখে তুমি বাড়ি থেকে চলে আসবে? আমার কিছু করার ছিল না রিফাত। আমি একজনকে ভালোবাসি। কিছুক্ষণের মধ্যেই ও চলে আসবে আমাকে নিতে। তারপর আমি তোমার জীবন থেকে চলে যাব। তারিনের একটা হাত ধরে রিফাত করুণ কণ্ঠে বলল, প্লিজ তারিন, এই রকম করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে খুব ভালোবাসি আমি। তোমার চিঠিটা আমি ছাড়া কেউ দেখেনি এখনো। আজকে রাতের ঘটনাটা কেউ কোনোদিন জানতে পারবে না। প্লিজ, তুমি অতীতের সব কিছু ভুলে যাও। আমি তোমার স্বামী। আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারবে না তুমি। তারিন এক পৈশাচিক হাসি দিয়ে বলল। রিফাত নিজের রাগটা সামলাতে পারল না। নিজের সমস্ত শক্তি দিয়ে তারিনের গালে একটা থাপ্পড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলল, লজ্জা করে না বিয়ের পর নিজের প্রাক্তন প্রেমিকের সাথে পালিয়ে যেতে? একজন মুসলিম পরিবারের মেয়ে হয়ে তুমি কিভাবে এই কাজটা করলে? অয়ন আমার জীবনের একটা অংশ। তোমার সাথে বিয়ে হলেও আমি ওকেই ভালোবাসি। এতক্ষণ তোমার সাথে খুব ভালো করে কথা বলেছি, কিন্তু আর না। এই মুহূর্তে যদি তুমি এখান থেকে না যাও, তাহলে আমার আসল রূপটা দেখতে পারবে তুমি। অবাক কণ্ঠে রিফাত বলল। মানে? তারিন কিছুক্ষণ চুপ থেকে রিফাতকে বলল, প্লিজ রিফাত, তুমি চলে যাও এখান থেকে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। একবার অয়ন এসে গেলে তোমাকে আর বাঁচাতে পারবো না আমি। ও খুবই ভয়ঙ্কর একটা মানুষ। তোমার জন্য এতদিন ওর থেকে দূরে ছিলাম আমি। তোমার উপর খুব রেগে আছে ও। আমি তোমাকে রেখে কোথাও যাব না। এই কথা বলে রিফাত তারিনের হাত ধরে টানতে শুরু করে। তখনই ওদের সামনে হাজির হয় অয়ন। হঠাৎ তারিনের ফোন বেজে উঠল। পুরানো ভাবনা বাদ দিয়ে ফোনের দিকে তাকালো তারিন। অনয়ের নামটা ভেসে উঠেছে ফোন স্ক্রিনে। চোখটা মুছে ফোনটা রিসিভ করলো তারিন। ওপাশ থেকে অয়ন হাঁপাতে হাঁপাতে বলল, তারিন, আমার মনে হচ্ছে বড় কোনো একটা গন্ডগোল হয়েছে। সেদিন সত্যি সত্যি রিফাত মারা গিয়েছিল তো? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্ধ্যার পর থেকে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে, আর প্রতিটা ঘটনা আমাকে জানান দিচ্ছে যে রিফাত এখনো বেঁচে আছে। কি অদ্ভুত ঘটনা ঘটেছে তোমার সাথে? ফোনে এত কিছু বলা যাবে না। কাল সকালে ওই রেস্টুরেন্টে আবার দেখা করব আমরা। ঠিক আছে। ফোন রেখে দিল তারিন। অয়নের সাথে কি হয়েছে এই নিয়ে বিরাট একটা ভাবনায় পড়ে গেল ও। ভাবতে ভাবতে একটা সময় দুই চোখের পাতা এক হয়ে যায়। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আবার। অয়ন ফোন করেছে। ফোন রিসিভ করে তারিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ বলো। ফোনের ওপাশের মানুষটার কথা শুনে তারিনের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সকালবেলা ওই রকম একটা কথা শোনাবে ভাবতে পারেনি তারিন। মুহূর্তের মধ্যে পৃথিবী যেন উলট পালট হয়ে গেল। ফোনটা কেটে দিয়ে বিছানায় ধূপ করে বসে পড়ল তারিন। কি করবে কিছুই বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে অয়নের কাছে যাওয়া দরকার, আবার মনে হচ্ছে ওখানে গেলে নিজেই ফেঁসে যাবে। তখন ওর দিকে নানা রকম প্রশ্ন আসবে, কি উত্তর দেবে ও? বিছানা থেকে নেমে বাথরুমে চলে গেল তারিন। দীর্ঘক্ষণ মাথায় পানি ঢালার পর আবার ঘরে এলো। তখনই হঠাৎ করে ফোনটা বেজে উঠল ওর। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার।
ফোনটা তাড়াতাড়ি করে রিসিভ করলো তারিন। ওপাশ থেকে পরিচিত এক কণ্ঠে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না মিসেস তারিন? আমতা আমতা করে বলল তারিন। আমার কষ্ট হবে কেন? আর কে আপনি? তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কে, তবুও কেন জিজ্ঞেস করছো? হয়তো বিশ্বাস করতে পারছো না তাই না? যাকে নিজের চোখের সামনে খুন হতে দেখেছো, চোখের সামনে যার শরীরে কাফনের কাপড় পেঁচাতে দেখেছো, সে কিভাবে ফিরে এলো এটাই ভাবছো তাই না? তারিন কিছু না বলে চুপ করে রইল। ওপাশ থেকে আবার বলল, এখনো বসে আছো কেন? যাও, তোমার ভালোবাসার মানুষের কাছে যাও। অবাক কণ্ঠে তারিন বলল, এসব কি বলছেন আপনি? পৈশাচিক এক হাসি দিয়ে ফোনের ওপাশের লোকটা বলল, একটু আগেই তো একজন ইন্সপেক্টর তোমাকে ফোন করেছিল, আর তিনি বলেছে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে একটা লাশ পাওয়া গেছে। তার মোবাইল থেকে একটা নম্বর পাওয়া গেছে। নম্বরটা জান লিখে সেভ করা ছিল, আর কালকে রাতে শেষ কলটাও ওই নম্বরেই করেছিল। আর ওই নম্বরটা তো তোমার। সো ইন্সপেক্টর তোমাকে সন্দেহ করছে এবং খুব তাড়াতাড়ি থানায় যোগাযোগ করতে বলেছে। আপনি এত কিছু কিভাবে জানেন? সেটা না হয় সময় হলেই জানতে পারবে। আপাতত এইটুকু জেনে রাখো, আমার হাত রেখে তুমি বাঁচতে পারবে না। তারিনকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল লোকটা। হতবম্ব হয়ে বসে রইল তারিন। কালো বোরকাটা ব্যাগে ভরে ঘর থেকে বের হলো তারিন। ড্রয়িং রুমে মিসেস রোকসানা বসে বসে টিভি দেখছে। তারিন তার সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি এক ফ্রেন্ডের বাসায় যাব। ওদের বাসায় দাওয়াত আছে আমার। অনুষ্ঠান তো রাতে হবে, কিন্তু ও বলেছে আমি সকালেই যেন ওর বাসায় চলে যাই। তাই এখন বের হচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করতে অনেক রাত হয়ে যাবে। আমি বরং কালকে সকালে বাড়িতে চলে আসব। নিজুমকে সাথে নিয়ে যাও, না হলে আমি খুব চিন্তায় থাকবো। তারিন মিসেস রোকসানার পাশে বসে বলল, আসলে মা, ও তো আমাকে একাই যেতে বলেছে। এখন নিঝুমকে নিয়ে গেলে ব্যাপারটা কেমন দেখায় না? তাছাড়া আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ও আমার ছোটবেলার বন্ধু। এখান থেকে কিছুটা দূরেই ও শ্বশুর বাড়ি, ওখানেই অনুষ্ঠানটা হবে। ঠিক আছে, সাবধানে যেও। তারিন বাসা থেকে বের হয়ে ওই ইন্সপেক্টরের নাম্বারে ফোন দিয়ে বলল, স্যার, আমি কি এখন থানায় আসব? ওপাশ থেকে ইন্সপেক্টর বলল, না, লাশ তো পোস্টমর্টম করতে নিয়ে গেছে, এখন থানায় গিয়ে লাভ নেই। আপনাকে একটা ঠিকানা এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি আমি, যেখানে লাশ পাওয়া গেছে আর কি। সেখানে চলে আসুন আপনি, আমি ওখানেই আছি। আচ্ছা। ইন্সপেক্টরের দেওয়া ঠিকানায় তারিন চলে গেল। জায়গাটা তারিনের খুব পরিচিত। এখানেই শেষ কথা হয়েছিল রিফাতের সাথে। আবার এখানেই ওর ভালোবাসার মানুষ অয়ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বেশ অদ্ভুত বিষয়টা। রিফাতের সাথে শেষ দেখা আর অয়নের খুন, দুটো ঘটনার কি কোনো গভীর রহস্য আছে, নাকি পুরোটাই কাকতালীয় ব্যাপার? ইন্সপেক্টরের কথায় ভাবনায় ছেদ পড়ল তারিনের। ইন্সপেক্টর বলল, আপনি আমার সাথে আসুন, লাশটা যেখানে পাওয়া গেছে সেই স্থানে আপনাকে নিয়ে যাই। হুম। ইন্সপেক্টর আরও কিছুটা সামনে এগিয়ে গেল। তারপর বলল, এখানেই ছিল লাশটা। কেউ বা কারা হিংস্র পশুর মতো শরীর থেকে মাংস খুবলে নিয়েছে, শরীরের চামড়াগুলো কেটে কেটে আলাদা করেছে। এই দিক সেই দিক রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রাস্তাটা বেশ নির্জন। দিনের বেলায় কিছু স্থানীয় লোক চলাচল করলেও রাতের বেলা কেউ চলাচল করে না বললেই চলে। তারিন কিছু না বলে চুপ করে আছে, কারণ ও আগে থেকেই জানে এই রাস্তাটা নির্জন। অন্ধকার রাতে এই রাস্তাটা জনশূন্য অবস্থায় থাকে। পাশের এই ল্যাম্পপোস্ট, এই রাস্তা কিছুটা এগিয়ে গেলে সামনের বাড়িটা সহ সব কিছুই তারিনের খুব পরিচিত। আপনার কি কাউকে সন্দেহ হয়? না, আমার কাউকে সন্দেহ হয় না। আচ্ছা, আপনি যা জিজ্ঞেস করবেন তাড়াতাড়ি করুন, আমাকে বাড়িতে যেতে হবে। আমি তো কিছু জিজ্ঞেস করব না, এই কেস তো আমার দায়িত্বে পড়েনি, এটা ইন্সপেক্টর মাসুদ আহমেদের দায়িত্বে পড়েছে। যা জিজ্ঞেস করার উনিই করবে। আপনি এখন থানায় চলে যান, সেখানেই পেয়ে যাবেন মাসুদ স্যারকে। আচ্ছা। তারিন সেখান থেকে চলে এলো।
থানায় ঢুকতে যাবে তখনই পিছন থেকে কেউ একজন ডাক দিল। তারিন পিছনে তাকিয়ে দেখে রিফাতের বোন নিঝুম। নিঝুমকে সেখানে দেখে বেশ অবাক হয় তারিন, সাথে কিছুটা ভয়ও পাচ্ছে, কারণ বাড়িতে বলে এসেছে ও ফ্রেন্ডের বাসায় যাবে। ও ফ্রেন্ডের বাসায় না, থানায় গিয়েছিল, তাহলে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে ওকে। নিঝুম তারিনের কাছে এসে বলল, ভাবি তুমি এখানে কি করছো? আমার একটু কাজ ছিল এখানে। থানায় আবার তোমার কি কাজ থাকতে পারে? আসলে আমি এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। ওর স্বামী এই থানার ইন্সপেক্টর। কোনো একটা ঘরের চাবি ওর স্বামীর সাথে নিয়ে এসেছে, সেটা এখন ওর দরকার। তাই আমাকে বলল যাওয়ার সময় যেন চাবিটা নিয়ে যাই। আমি আসবো তোমার সাথে? না না, আমি একাই পারবো, তুমি বরং তোমার কাজে যাও। আচ্ছা ঠিক আছে। নিঝুম আর কোনো কথা না বলে সেখান থেকে চলে এলো। কিছু দূর যাওয়ার পর নিঝুম তাকিয়ে দেখে তারিন নেই, হয়তো থানার ভিতরে চলে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নিঝুম, তারপর রহস্যময় একটা হাসি দিল। নিঝুম সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে এলো। কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির সামনে রিক্সা দাঁড় করে একটা নাম্বার ফোনে ডায়াল করলো। ওপাশ থেকে ছেলের কণ্ঠে একজন বলল, আমি 3 তলায় আছি। ঠিক আছে। রিক্সার ভাড়া মিটিয়ে নিঝুম বাড়ির ভেতরে ঢুকলো। তারিন ভেতরে ঢুকে একজন কনস্টেবলকে বলল, ইন্সপেক্টর মাসুদ আহমেদ কোথায়? আপনি কে? ওর নামে একজন খুন হয়েছে, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমি। এই থানা থেকে আমাকে ফোন করে আসতে বলা হয়েছিল। আচ্ছা আপনি বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর মাসুদ আহমেদ এলো। তারিন মাসুদ আহমেদকে দেখে যেন আকাশ থেকে পড়ল। মুহূর্তের মধ্যেই মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। মাসুদ আহমেদও তারিনকে এখানে আশা করেনি। পলকহীন চাহনিতে তাকিয়ে আছে তারিনের দিকে। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। বেশ কিছুক্ষণ পর সে তারিনকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে? তারিন কিছুটা ইতস্তত বোধ করল। এই মুহূর্তে কি বলা উচিত সেটা বুঝতে পারছে না ও। মাসুদ আহমেদ একসময় রিফাদের খুব ভালো বন্ধু ছিল, অনেকটা বেস্ট ফ্রেন্ডের মতো। রিফাদের স্ত্রী হিসেবে তারিনকে খুব ভালো করে চেনে মাসুদ আহমেদ। সেই মাসুদ আহমেদ আর এই ইন্সপেক্টর মাসুদ আহমেদ যে একই মানুষ তা বুঝতে পারেনি তারিন। আগে থেকে জানলে হয়তো এভাবে আসতো না। এখন নিশ্চিত নানা রকম প্রশ্ন করবে তিনি। অয়নের সাথে আপনাদের সম্পর্ক কি? ও কে? আপনি ওকে কিভাবে চিনেন? এইসব প্রশ্নের কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না তারিন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুধু। তারিনকে চুপ থাকতে দেখে মাসুদ আহমেদ আবার বলল, কি হলো বলুন, আপনি এখানে কি করছেন? আর মিস্টার অয়নের সাথে আপনার সম্পর্ক কি? তারিন তবু কিছু বলছে না। মাথা নিচু করে চারদিকে একবার তাকালো, তারপর করুণ দৃষ্টিতে মাসুদ আহমেদের দিকে তাকিয়ে বলল, অয়ন আমার ছোটবেলার বন্ধু। রাগান্বিত কণ্ঠে মাসুদ আহমেদ বলল, আমাকে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আপনি আমার বন্ধুর স্ত্রী বলে এই নয়। আপনি কোনো অন্যায় করলে আমি আপনাকে ছেড়ে দিব। আমি মিথ্যা কথা বলছি না, আর আমি কোনো অন্যায় করিনি। অন্যায় তো করেছেন আপনারা, শুধু শুধু আমাকে ডেকে এনে অপমান করছেন। দেখুন, আমিও চাই অয়নের খুনির বা খুনিদের শাস্তি হোক, তাই আমি এসেছি আপনাদের সাথে কথা বলতে। আর আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? ঠিক আছে, মেনে নিলাম আপনি কোনো দোষ করেননি। আর অয়ন আপনার ছোটবেলার বন্ধু, কিন্তু অয়নের ফোনে আপনার নাম্বারটা জান লিখে সেভ করা কেন? আমাদেরও মেয়ে ফ্রেন্ড আছে, কই আমরা তো কখনো ওদের নম্বর জান লিখে সেভ করিনি। কলেজ লাইফ থেকেই অয়ন আমাকে ভালোবাসতো, তখন হয়তো আমার নাম্বারটা জান লিখে সেভ করেছিল, কিন্তু আমার বিয়ে হওয়ার পর ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি আমি। ও নিজেও আমাকে আর ফোন করেনি। ওর নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু ও হয়তো ডিলিট করেনি, তাই সেইভাবেই সেভ করা ছিল আমার নাম্বারটা। কি এমন দরকার ছিল যার কারণে এতদিন
পর দুজনের মাঝে আবার যোগাযোগ সৃষ্টি হলো। মানেটা খুবই সোজা। মিস্টার অয়নের মৃত্যুর কিছুক্ষণ আগে আপনাকে ফোন দিয়েছিল। এতদিন পর হঠাৎ কেন ফোন দিয়েছিল আপনাকে? আসলে হঠাৎ করেই ওর ফোন আসাতে বেশ অবাক হই আমি। চুপ করে শুধু তাকিয়েছিলাম ফোনের স্ক্রিনের দিকে। বেশ কয়েকবার ফোন দেওয়াতে রিসিভ করতে বাধ্য হই আমি, কিন্তু রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কান্নার স্বরে ও বলছিল কেউ ওকে মারার চেষ্টা করছে। বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে ওর সাথে। বিষয়টি আমি তেমন গুরুত্ব দিলাম না, কারণ ওকে কেউ মারার চেষ্টা করলেও ও পুলিশকে ফোন না দিয়ে আমাকে কেন দিয়েছে। তাই আমি কোনো কথা না বলে ফোন কেটে দিয়েছিলাম। রাতে আর কোনো ফোন আসেনি ওর নাম্বার থেকে। সকালে একজন ইন্সপেক্টর ফোন করে বলল অয়নকে কেউ খুন করেছে। ঠিক আছে, আপনি এখন বাড়িতে যান। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে। প্রচণ্ড রোদের মধ্যেও রাস্তা দিয়ে হাঁটছে তারিন। এমনভাবে হাঁটছে যেন রোদের তাপ ওকে স্পর্শ করতে পারছে না। অনুভূতিহীন একটা মানুষের মতো সামনের দিকে তাকিয়ে শুধু হেঁটেই যাচ্ছে। এখন আর তারিনের মনে কোনো ভালোবাসা নেই, নেই বেঁচে থাকার কোনো আগ্রহ। শুধু মনের ভেতর একটা অপরাধ বোধ কাজ করছে, খুব জঘন্যতম অপরাধ। আজ তারিনের মনে হচ্ছে সেদিন নিয়তিকে মেনে নিয়ে যদি রিফাতের সাথে সুখে সংসার করতাম, তাহলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না, নতুন করে কাউকে আর মরতেও হতো না। আমার ভুলের জন্যই দুজন দুজনকে হারিয়েছি আমি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারদিকে একটু একটু অন্ধকার। শহর থেকে বেশ অনেকটা দূরে আছে এখন তারিন। দুপুর পেরিয়ে বিকেল, তারপর বিকেল পেরিয়ে সন্ধ্যা। এখন অবশেষে তারিন গন্তব্যস্থানে পৌঁছাতে পেরেছে। বাস থেকে নেমে পশ্চিম দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থেমে গেল তারিন। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সামনের একতলা বাড়িটার দিকে। তারিনের বাবা মা এখানে থাকে, একসময় তারিনও থাকতো এখানেই। তবে আজ ওর গন্তব্য এখানে নয়। আজ নিজের বাড়িতে আসেনি তারিন। এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। আরও 2 মিনিট হাঁটলে একটা বাজার পড়বে, তারপর ছোটখাটো একটা জঙ্গল, তারপরে অয়নের নিজস্ব বাড়ি। সেখানেই এখন অয়নের বন্ধুরা থাকে, আর অয়ন ঢাকায় থাকতো। বাজারের কাছে গিয়ে তারিন এবার থেমে গেল। তারিনের পাশের চায়ের দোকানে বসে আছে বৃদ্ধ বয়সী এক লোক, যে ওর বাবা। আজ এতদিন পর নিজের বাবার এত কাছে এসেও তার সাথে কথা বলতে পারছে না তারিন। নিশ্চুপ দাঁড়িয়ে আছে, শুধু দেখছে লোকটাকে। তারিনকে এখানে কেউ চিনতে পারবে না, কারণ ও কালো বোরকা পরে এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারিন আবার চলতে শুরু করলো। এলাকার শেষ প্রান্তে অয়নের বাড়ি। বাড়ির সামনে গিয়ে দরজায় কলিং বেল বাজালো তারিন। কিছুক্ষণ পর একটা ছেলে এসে দরজা খুলল। ছেলেটার নাম আবির, অয়নের বন্ধু। বোরখা পরিহিত এই তারিনকে আবির চিনতে পারেনি, তাই কড়া গলায় বলল, কে আপনি? এখানে কি চাই? আগে বল অয়নকে মেরেছে কে? আবির অবাক দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে রইল। তারিন মুখ থেকে বোরখার কাপড় সরিয়ে বলল, কি হলো, উত্তর দে আমার প্রশ্নের। আবির দরজার সামনে থেকে সরে গিয়ে বলল, তুমি এখানে কিভাবে এলে? কেউ চিনে ফেলেনি তো? আমাকে চিনতে পারা এত সোজা নয়। এখন আমার প্রশ্নের উত্তর দাও। আমি জানি না অয়নকে মেরেছে কে। সত্যি করে বলো, অয়নকে মেরেছে কে? আমার সাথে চালাকি করার চেষ্টা করো না, বলে দিলাম। আর আশিক কোথায়? আশিক কালকে অয়নের সাথে দেখা করতে গিয়েছিল ঢাকায়, তারপর থেকে আর কোনো খোঁজ নেই ওর। হোয়াট? এসব কি বলছো তুমি? অয়ন তো কিছু বলেনি আমাকে, আর তোমরাও তো কিছু বলনি। আসলে অয়ন নিজে বলেছিল এটা তোমাকে যেন না বলি। তারিন ঠাস করে আবিরের গালে একটা থাপ্পড় মেরে দিল। রাগী কণ্ঠে আবির বলল, তোমার সাহস হলো কিভাবে আমার গায়ে হাত তোলার? আর একটা কথা বললে ডিরেক্ট গিয়ে পুলিশের কাছে বলে দিব তোমরাই অয়নকে মেরেছো। এর আরেক বন্ধু নিলয় তারিনের পিছনের দরজার কাছে দাঁড়িয়ে পৈশাচিক এক হাসি দিয়ে বলল, সেই সুযোগ আর তুমি পাবে না সুন্দরী, কারণ এই পৃথিবীতে আজই তোমার শেষ দিন।
তোমরা কিন্তু ভুলে যাচ্ছ আমি কে। অয়নের সাথে বেইমানি করছো তোমরা। তুমি নিজের স্বামীর সাথে বেমানি করে বয়ফ্রেন্ডের সাথে বিছানায় যেতে পারো, আর আমার বন্ধুর গার্লফ্রেন্ডের শরীর বুক করতে চাইলে সেটা বেমানি হয়ে যায়? এতদিন অয়নের জন্য তোমার মতো একটা সুন্দরীকে হাতের কাছে পেয়েও একবার ছুঁয়ে দেখিনি, কিন্তু অয়ন আর এখন বেঁচে নেই। তাই আজ আর তোমাকে ছাড়ছি না আমরা। আজ সারা রাত তোমার শরীর বুক করবো আমরা দুজন। তুমি শুধু দেখবে আর কাঁদবে, কিছু বলতে পারবে না। তারিনের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এখন মনে হচ্ছে এখানে একা একা এসে খুব বড় ভুল করে ফেলেছে। তারিন বুঝতে পারেনি অয়নের বন্ধুরা ওর সাথে এরকম কিছু করার চিন্তা মাথায় আনতে পারে। কান্না করতে করতে তারিন বলল, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি পুলিশের কাছে কিচ্ছু বলবো না। প্লিজ ছেড়ে দাও আমাকে। আবির কিছু না বলে হাসতে লাগলো। একটু একটু করে তারিনের কাছে আসতে লাগলো। একটা সময় খুব কাছে চলে আসলো। টান দিয়ে তারিনের বোরখাটা মাঝখান থেকে ছিঁড়ে ফেলল। জামাটা টান দিতে যাবে, তখনই হঠাৎ করে ফ্লোরে লুটিয়ে পড়ল নিলয়। সামনে তাকাতেই সবার চোখ যেন কপালে উঠে গেল। থরথর করে কাঁপতে লাগলো আবির। মাথায় হাত দিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে নিলয়। তারিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আর পলকহীন চাহনিতে সামনের একা মানুষটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর তারিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমরা কি ভেবেছিলে আমরা মারা গেছি? শুধু আমরা নয়, সবাই জানে তোমাকে খুন করা হয়েছে, কিন্তু তুমি বেঁচে আছো কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি বেঁচে আছো এবং আমার সামনে দাঁড়িয়ে আছো এখন। সব বলবো, কিন্তু তার আগে এই দুজনের ব্যবস্থা করে নি। ওদের সাহস কিভাবে হলো আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দেওয়ার? আজ ওদের দুজনকে নিজের হাতে মেরে নদীতে ফেলে দিয়ে আসবো। আমাদের মাফ করে দে অয়ন, আসলে একটু আগেই নেশা করেছি, এমনিতেই মাথা ঠিক ছিল না, আর তখনই তারিন এসেছে, তাই ওকে দেখে লুপটা সামলাতে পারিনি। প্লিজ আমাদের মাফ করে দে। পাশ থেকে তারিন বলল, অয়ন ওদের নিয়ে ভাবা বাদ দাও এখন। তাছাড়া এতদিন ওরা তোমাকে অনেক সাহায্য করেছে, একটা ভুলের জন্য ওদের মেরে ফেলা ঠিক হবে না। ঠিক আছে, তুমি যখন বলছো ওদের মাফ করে দিতে, আমি মাফ করে দিব। তবে তোরা দুজন ভালো করে শুনে রাখ, পরবর্তীতে এইরকম কোনো কিছু করার চিন্তা মাথায় আসার আগেই আমি তোদের শেষ করে দেব। আচ্ছা এখন বাদ দাও ওদের কথা, আগে বলো এসব কি হচ্ছে? তোমার লাশ থানায় পড়ে আছে, অথচ তুমি জ্যান্ত অবস্থায় দাঁড়িয়ে আছো আমাদের সামনে, মানে কি এসবের? আবির নিলয়কে ধরে ফ্লোর থেকে তুলে সোফায় বসিয়ে দিল। অয়নও সোফায় বসে বলতে শুরু করলো, আরো 2 দিন আগে আশিককে বলেছিলাম আমার সাথে দেখা করতে। গতকালকে আসার কথা ছিল ওর। সকাল থেকেই আমি ওর অপেক্ষায় ছিলাম। দুপুরে একটা ফোন আসে আমার কাছে। আমি ফোনটা রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কেউ একজন বলে আশিক নাকি খুন হয়েছে। এরপরই ফোনটা কেটে যায়। বিষয়টা আমি তেমন গুরুত্ব না দিলেও মনের ভেতর কেমন একটা অজানা কৌতূহল রয়েই গিয়েছিল। তাই কৌতূহল দূর করতে আমি আশিকের নাম্বারে ফোন দিই, কিন্তু আশিক বলে ও একদম ঠিক আছে, ইনফ্যাক্ট ও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে অবাক করার বিষয় হলো আমাকে যে ফোন করেছিল ওই ব্যক্তি আশিককেও ফোন করেছিল, আর আশিককে ফোন করে বলেছে আমি খুন হয়েছি। ঘটনাটা বেশ চিন্তায় ফেলে দেয় আমাকে আর আশিককে, কারণ একই ব্যক্তি একই নাম্বার থেকে দুজনকে কল করে এবং দুজনকেই দুজনের খুন হওয়ার কথা বলে। মানে আমাকে খুন করা হয়েছে সেটা ওকে জানাই এবং ওকে খুন করা হয়েছে সেটা আমাকে জানাই, কিন্তু কেন? আমি আবার ওই নাম্বারে ফোন করে দেখেছি ওই নাম্বার তখন বন্ধ ছিল। সারাদিনে আর কোনো কথা না আসলেও মাঝরাতে আবার ফোন আসে ওই নাম্বার থেকে। আমি ফোন রিসিভ করে চুপ করে থাকি। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ এক পৈশাচিক হাসি দিয়ে হুবহু রিফাতের কণ্ঠে কেউ একজন বলল, আর মাত্র কয়েকটা মুহূর্ত আছে তোমার হাতে মিস্টার অয়ন, তারপর তোমাকে পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় দিয়ে দিব। আমি কিছু না বলে শুধু শুনছিলাম আর বুঝতে চেষ্টা করছিলাম ফোনের ওপাশের লোকটার কণ্ঠটা রিফাতের কিনা, নাকি ওর কণ্ঠ নকল করে কেউ আমাকে বোকা বানাচ্ছে। কিন্তু অনেকবার নীরবে ওর কণ্ঠ শোনার পরও আমার মনে হয়নি কেউ রিফাতের কণ্ঠ নকল করে আমাকে বোকা বানাচ্ছে। আমি বুঝতে পারি এটা রিফাতেরই কণ্ঠ, কিন্তু এটা কিভাবে সম্ভব তা আমি জানি না। অয়নকে থামিয়ে দিয়ে তারিন বলল,
সেই জন্যই তুমি সেই রাতে আমাকে ফোন করে বলেছিলে তোমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, আর এটাও বলেছিলে তোমারও মনে হচ্ছে রিফাত বেঁচে আছে, তাই তো? সোফা থেকে উঠে দাঁড়ালো আবির, রাগী কণ্ঠে বলল, অসম্ভব, আমি নিজে রিফাতের মাথায় গুলি করেছি। ওর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। তখনও আমি চেক করে দেখেছি ওর নিঃশ্বাস ছিল না, ঘটনার স্থানেই মারা গিয়েছিল। আরে ইয়ার, সে তো আমিও গুলি করেছিলাম, বাট আমিও বুঝতে পারছি না রিফাত কিভাবে বেঁচে গেল। আমি বলেছিলাম না সেদিন রাতে রিফাতে ছিল আমার ঘরে। রিফাত সেদিন মাঝরাতে আমাকে মারার জন্য এসেছিল, আমার সাথে কথাও হয়েছিল ওর, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউই বিশ্বাস করেনি আমার কথা। আমিও প্রথমে বিশ্বাস করতাম না, যদি পরের ঘটনা নিজের চোখে না দেখতাম। ওই ঘটনা দেখে আমি পুরোপুরিভাবে শিওর হয়ে গিয়েছি যে রিফাত বেঁচে আছে। সবাই অয়নের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। অয়ন আবার বলতে শুরু করলো, এরপর লোকটা ফোন দেয়, তারপর আবার বন্ধ করে দেয় নাম্বারটা। আমি বাড়ি থেকে বের হলাম না, আশিকের জন্য অপেক্ষা করতে লাগলাম। গভীর রাতে আশিক এলো আমার বাড়িতে। আনুমানিক তখন রাত প্রায় 1টা বাজে। তো আশিকের সাথে কথা বলতে বলতে 2টা বেজে যায়। বেশ কিছু দরকারি জিনিসপত্র আনার জন্য আমি ওকে একটা জায়গায় পাঠাচ্ছিলাম। ওর নিজের কাজ শেষ করতে আর অনেকটা সময় বার জার্নি করার কারণে ওর শার্টটা ময়লা হয়ে গিয়েছিল, তাই ও আমার একটা শার্ট পরে বাড়ি থেকে বের হয়েছিল। সাথে আমার বাইকটাও নিয়ে গিয়েছিল। ঘর থেকে হেলমেট পরে বের হয়ে গেটের কাছ থেকে বাইকটা নিয়ে আস্তে আস্তে রাস্তার দিকে যেতে শুরু করলো। আমি তখন ঘরে বসেছিলাম। হঠাৎ করে একটা গুলির শব্দ হলো, আর সাথে সাথে বাইকটা আছড়ে পড়ার শব্দ। আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখি আমার বাড়ি থেকে কিছুটা সামনের একটা ল্যাম্পপোস্টের ওইখানে ওপর হয়ে পড়ে আছে আশিক। ঠিক ওর পেছনে 2জন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। এই ঘটনা দেখে আমার পুরো শরীরটা কেমন ঝাঁকি দিয়ে উঠল। পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা 2জন ব্যক্তির মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। ল্যাম্পপোস্টের আলোতে আমি স্পষ্ট দেখছিলাম মেয়েটা কালো একটা বোরকা পরে আছে, চোখ মুখ সব ঢাকা। ছেলেটাও কালো একটা কাপড় পরে আছে, মাথায় একটা কালো টুপি, মুখে কালো মুখোশ। দুজনের কারো মুখে আমি স্পষ্ট দেখতে পারছিলাম না। আশিক তখনও ওভাবে রাস্তায় পড়েছিল, হেলমেটটা কিছুটা দূরে গিয়ে পড়ে আছে। ছেলেটা ওর আরো কাছে চলে গেল। এক মুহূর্ত দেরি না করে পরপর 4টা গুলি চালায় ওর মাথায়। তারপর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে ওরা 2জন চলে গেল সেখান থেকে। আশিক কয়েকবার নড়ে উঠল, তারপর একেবারে চুপ হয়ে গেল। আমি আর দেরি না করে পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হলাম। ঝোপের আড়াল থেকে লুকিয়ে চারিদিকে লক্ষ্য রাখলাম শুধু। বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও ওরা আসেনি। তখন আমি ভালো করে চিন্তা করে দেখলাম ওরা আমাকে খুন করার জন্য এসেছিল। আশিকের গায়ে আমার শার্ট আর আমার বাইক ছিল, তাই ভেবেছিল ওটা আমি। আর মুখটাও হেলমেট দিয়ে ঢাকা ছিল শুরু থেকেই। পরে অবশ্য হেলমেটটা খুলে গিয়েছিল, কিন্তু রাস্তার উপর হয়ে পড়ে থাকার কারণে ওরা আশিকের মুখটা দেখতে পায়নি, তাই ওকে মেরে দিয়েছে। তখনই আমি একটা প্ল্যান করি, আশিকের পুরো শরীর এমনভাবে ক্ষতবিক্ষত করি যেন কেউ ওকে চিনতে না পারে। আমার ফোন, মানি ব্যাগ, বাইক সহ আর কিছু ইনফরমেশন ওইখানে রেখে আসি, যেন সবাই ভাবে লাশটা আমি মারা গেছি। তারপর অন্য একটা জায়গায় চলে যাই আমি। কালকে সারাদিন সেখানে থেকে আজকে সকালে সেখান থেকে আসার উদ্দেশ্যে রওনা দিই। ভাগ্যক্রমে সঠিক সময় এসে পৌঁছাতে পেরেছি আমি, না হলে আজ তোদের মতো বেঈমানদের হাতে তারিনের জীবনটা শেষ হয়ে যেত। তোদের উপর আমার অনেক বিশ্বাস ছিল, আর সেটা হারালি। আবির আর নিলয় 2জন একসাথে বলল, সরি দোস্ত, মাফ করে দে প্লিজ। মাফ তো করাই যায়, তবে আগের মতন আর তোদের উপর ভরসা করতে পারবো না আমি। একমাত্র আশিকই ছিল যে আমার সাথে বেইমানি করার চিন্তা নিজের মাথাতেও আনতো না। আর শুভর কথা কি বলবো, ও এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা কেউ কিচ্ছু জানি না। আমার মনে হয় শুভকে রিফাত মেরে ফেলেছে। ও একে একে সবাইকে মারবে। প্রথমে শুভকে মেরেছে, তারপর তোমার উপর অ্যাটাক করেছে, কিন্তু আশিকের ভাগ্য খারাপ ছিল বলে তোমার জায়গায় ওকে জীবন হারাতে হলো। তারিন আর অয়ন বাড়ি থেকে বেরিয়ে এলো। অয়ন গাড়ি নিয়ে এসেছিল, সেটা দিয়ে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাঝরাতে ওরা ঢাকায় পৌঁছে গেছে। রাস্তায় কোনো জ্যাম ছিল না বলে খুব তাড়াতাড়ি চলে এসেছে ওরা। তারিন বলল, কোথায় যাবে এখন? আগের বাড়িটায় এখন আর যাওয়া হবে না, তাই আমি অন্য একটা বাড়ি ঠিক করে রেখেছি,
যেন এই কয়দিন ওইখানেই থাকতে পারি। আমাকে ওখানে নিয়ে চলো, সকালের আগে আমি বাড়িতে যেতে পারবো না। বাড়িতে গিয়ে অয়ন আর তারিন ফ্রেশ হয়ে নিল। তারপর হালকা কিছু খাবার খেয়ে দুজন দু ঘরে ঘুমিয়ে পড়ল। সকালে সকালে ফোন রিংটনের শব্দে ঘুম ভেঙে যায় তারিনের। সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুমের বাইরে এসো। এত সকালে রান্না করার কোনো প্রয়োজন ছিল না, বাইরে থেকে কিছু একটা কিনে আনলেই হতো। এই প্রথমবার তুমি আমার বাড়িতে থাকছো, এখন আমি তোমার স্বামী হইনি, তবুও একটা দায়িত্ববোধ থেকেই যায়, তাই ভাবলাম নিজের হাতেই রান্না করে তোমাকে খাওয়াই। তারিন এদিক ওদিক তাকাতে তাকাতে সোফায় গিয়ে বসলো। রিমোটটা হাতে নিয়ে টিভি অন করতে ব্রেকিং নিউজে চোখ আটকে গেল তারিনের। রিমোটটা হাত থেকে পড়ে গেল। চিৎকার দিয়ে অয়নকে ডাক দিল। তারিনের হাত পা সব কেমন অবশ হয়ে আসছিল। অয়ন নিজেও ব্রেকিং নিউজ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর তারিন বিস্ময়কর কণ্ঠে বলল, এসব কি হচ্ছে অয়ন? নিলয় আর আবিরকে এইভাবে মেরেছে কে? কালকে সন্ধ্যার পরেও তো ওদের সাথে কথা বলে এলাম, এইটুকু সময়ের মধ্যে ওদের মারলো কে? অয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে ওদেরকেও রিফাত মেরেছে। আমরা এখান থেকে চলে আসার পরই রিফাত ওইখানে গিয়েছিল, তারপর ওদের মেরেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, সবাইকে রাস্তার পাশের ওই ল্যাম্পপোস্টের নিচে মারা হচ্ছে কেন? এখান থেকে এটাই বোঝা যায় রিফাত প্রতিশোধ নিচ্ছে। ওকে ওই ল্যাম্পপোস্টের নিচে মারা হয়েছিল, তাই ও সবাইকে ওখানে নিয়ে মারছে। সবাই তো শেষ হয়ে গেল, এখন শুধু আমি আর তুমি আছি। হয়তো খুব তাড়াতাড়ি আমাদেরকেও এইভাবেই মারবে ও। আমাদের মারা এত সহজ হবে না, এ শেষ আমি দেখে ছাড়ব। ওকে। তারিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘন্টা খানিকের মতো লাগলো বাড়িতে পৌঁছাতে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মাসুদ আহমেদ। লাশ দুটো তার সামনে পড়ে আছে। এখনো ওদের পরিচয় পাওয়া যায়নি, তবে আগের খুনটার মতো এদের চেহারা বিকৃত অবস্থায় নেই। দুজনকে একইভাবে মোট 5টা 10টা গুলি করা হয়েছে। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে লাশ দুটোর দিকে তাকিয়ে আছে মাসুদ আহমেদ। তারপর পরপর 2 রাতে 3টা খুন হলো। আগের খুনটাও গুলি মেরে করা হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে পরপর 5টা গুলি করার পরই মারা যান অয়ন। তারপরে ওর চোখে মুখে এবং পুরো শরীরে আঘাত করা হয়। আঘাতটা শুধু শুধু করা হয়েছিল, কারণ গুলি খেয়েই মারা গিয়েছিল। মাসুদ আহমেদের ধারণা অনেক ক্ষোভ থেকেই এই কাজটা কেউ করেছে। দুপুরের দিকে তারিন নিজের ঘরে চুপ করে বসেছিল। তখনই মাসুদ আহমেদের ফোন এলো। ফোন রিসিভ করার সাথে সাথে উপাস থেকে বলল তাড়াতাড়ি থানায় আসতে। তারিন নিচে এসে মিসেস রোকসানাকে বলল, আমাকে একটু থানায় ডেকেছে। মিসেস রোকসানা অবাক হয়ে বলল, হঠাৎ থানা থেকে তোমাকে ডাকলো কেন? মা, রিফাতের কেসটা তো এখনো চলছে, তাই হয়তো কোনো কারণে ডেকেছে আমায়। গত 6 মাসেও আমার ছেলের খুনিকে ধরতে পারেনি পুলিশ। আমি জানি সারা জীবনে ওরা পারবে না আমার ছেলের খুনিকে ধরতে, কারণ ওরা সেভাবে চেষ্টাই করছে না। গত কয়েক মাসে কি একবারও ডেকেছে আমাদের? তাহলে আজ হঠাৎ কেন ডেকেছে ওরা? তাছাড়া আমরা তো চাই রিফাতের খুনির শাস্তি হোক। আরও কিছু কথা বলে কোনো রকমে মিসেস রোকসানাকে বুঝিয়ে বাড়ি থেকে বের হলো তারিন। থানায় গিয়ে সরাসরি মাসুদ আহমেদের সাথে দেখা করল। মাসুদ আহমেদ তারিনকে বসতে বলে 2টো ছবি বের করলো। তারপর তারিনকে ছবি দুটো দেখিয়ে বলল, দেখুন তো এই দুজনকে চিনতে পারেন কিনা। তারিন কিছুক্ষণ তাকিয়ে রইল ছবি দুটোর দিকে, তারপর বলল, না। আপনি কি জানেন এই দুজনকে কাল রাতে খুন করা হয়েছে এবং সেখানেই খুন করা হয়েছে যেখানে 6 মাস আগে আপনার স্বামী রিফাতকে এবং গত পরশু রাতে আপনার বন্ধু অয়নকে খুন করা হয়েছিল। হ্যাঁ, সকালে ব্রেকিং নিউজে দেখেছি 2জন খুন হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না এই 4টা খুনের পিছনে একটা বড় রহস্য আছে, বা একই ব্যক্তি এই 4 জনকে খুন করেছে? দুঃখিত, আমার এরকম কিছু মনে হচ্ছে না।
এসব আপনাদের কাজ, আপনারা ভালো বুঝতে পারবেন। আমার বাড়িতে একটু কাজ আছে, এখন আমাকে বাড়িতে যেতে হবে। আপনি বোধহয় আমাকে এখনো চিনে উঠতে পারেননি তারিন। হয়তো রিফাতের বন্ধু হিসেবে কিছুটা চিনেন, তবে আপনি জানেন না আমি কি জিনিস। আপনি এসব কি বলছেন? আমি মিথ্যা বলেছি মানে কি? দেখুন, এইখানে বসে আপনার সাথে ফাজলামি করার কোনো মুড নেই আমার। মাসুদ আহমেদ ধুম করে টেবিলে একটা থাপ্পড় দিল, তারপর রাগী কণ্ঠে বলল, আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে ফাইজলামি করছি? শুধু একটু ক্লিয়ার করে সবটা বলুন প্লিজ, আমি কিছু বুঝতে পারছি না। মাসুদ আহমেদ একজন কনস্টেবলকে ইশারা করে বলল, ওনাকে নিয়ে আসুন। কনস্টেবল চলে গেল। কিছুক্ষণ পর তারিনের সামনে একজন এসে দাঁড়ালো। তাকে দেখে তারিন বসা থেকে দাঁড়িয়ে গেল, হাঁ করে তাকিয়ে রইল তার দিকে, যেন বিশ্বাস হচ্ছে না ওকে এখানে দেখতে পাবে। অয়ন, তুমি এখানে? কিছুক্ষণ আগে ওনাকে অ্যারেস্ট করেছি আমি। কিন্তু কেন? ওর কি অপরাধ যে আপনি ওকে অ্যারেস্ট করেছেন? পুলিশকে ধোঁকা দেওয়ার কি কোনো অপরাধ নয়? উনি জীবিত অবস্থা থেকেও আমাদের সামনে আসেননি। তাছাড়া আপনিও আমাদের মিথ্যা বলেছেন। হ্যাঁ, এটা ঠিক যে অয়ন নিজেকে মৃত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে সবার সামনে, আর আমিও মিথ্যে বলেছি। কিন্তু কেন আমরা এটা করেছি সেটা কি আপনি জানেন? তাহলে শুনুন, কেন আমরা এত মিথ্যে বলেছি। আপনি নিশ্চয়ই জানেন রিফাত মারা গেছে। হ্যাঁ, আমি জানি রিফাত মারা গেছে, কিন্তু আপনি এ কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? ভুল জানেন আপনি, রিফাত মারা যায়নি। আমি জানি না রিফাত এখন কোথায় আছে, তবে এটা জানি রিফাত বেঁচে আছে। তারিনকে থামিয়ে দিয়ে মাসুদ আহমেদ বলল, এসব বলে মিথ্যাটা ঢাকার চেষ্টা করবেন না তারিন। আমরা সবাই জানি 6 মাস আগে রিফাত মারা গেছে, কেউ ওকে খুন করেছে। প্লিজ স্যার, বিশ্বাস করুন আমার কথা, আমি একটু মিথ্যা কথা বলছি না। রিফাত আমাদের ফোন করে হুমকি দেয়, আর ওই মেরেছে অয়নের 3 জন বন্ধুকে। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। রিফাত মাঝে মাঝে ফোন করে বলতো ও আমাকে মেরে ফেলবে, আর সাথে অয়নের বন্ধু সহ ওর পরিচিত সবাইকে মেরে ফেলবে। সেদিন রাতে আমার ঘরে এসেছিল আমাকে খুন করার জন্য, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। পাশের টেবিলে থাকা কাচের জগ দিয়ে ওর মাথায় মারি। তারপর ঘর থেকে বেরিয়ে আসি আমি। অনেক জোরে মারার কারণে মাথা নিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়ার কথা ছিল ওর, কিন্তু পরে রিফাতের বাবা মা সহ রিফাতের কাকা এবং বোনকে সাথে নিয়ে আবার যখন ঘরে যাই, তখন কাউকে পাইনি ঘরে। কাচের জগটাও ভেঙে গিয়েছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো ঘরে একটা কাচের টুকরোও পাইনি, আর কোনো রক্তও ছিল না। ঘরের জিনিসপত্রও সেই আগের জায়গায় ছিল। চারদিকে তাকিয়ে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না একটু আগে ঘরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। আমার কথা কেউ বিশ্বাস করছিল না তখন, তাই আমি আর বাড়ির সবাই সেই বিষয়ে কোনো কথা বলিনি। কিন্তু পরের দিন আমাকে আবার ফোন দেয় রিফাত, হুবহু একই কণ্ঠ। কোনোভাবেই বোঝার উপায় নেই ওটা রিফাত না, অন্য কেউ ওর কণ্ঠ নকল করে কথা বলছে। সেদিন অয়নের উপর অ্যাটাক হওয়ার আগে অয়নকেও ফোন করে হুমকি দিয়েছে। তারিনের কথা শুনে মাসুদ আহমেদ আরও রেগে গিয়ে বলল, মজা করছেন আমার সাথে? চোখের সামনে যার কবরে মাটি দিতে দেখলাম, সে আবার জীবিত হয়ে আপনাদের ফোন করে হুমকি দিচ্ছে। তারিন কিছু বলল না, কারণ ও জানে এখন এই বিষয়ে যা বলবে তার কিছুই মাসুদ আহমেদ বিশ্বাস করবে না। মাসুদ আহমেদ অয়নের দিকে তাকিয়ে রইল। এবার আপনি বলুন, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? অয়ন তারিনের দিকে একবার তাকালো, তারিনও অয়নের দিকে একবার তাকালো। মাসুদ আহমেদ আবার বলল, কি হলো বলুন। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, সেদিন দুপুরে রিফাত আমাকে ফোন করে হুমকি দেয়, আর এটাও বলে আমার হাতে আর বেশিক্ষণ সময় নেই। আমি ওর কথার কোনো গুরুত্ব দেইনি। সেদিন রাতে আমার বাড়িতে এক বন্ধুর আসার কথা ছিল। বন্ধুর আসার কথা ছিল মানে? ওর নাম আশিক। আশিক ঢাকায় একটা কাজে আসে, আমার বাড়িতে 2 দিন থাকবে বলেছিল। তো বিকালের দিকে ও আসে বাড়িতে, কিন্তু সন্ধ্যার পরে আমার একটা কাজ পড়ে যায়, তাই ওকে বাড়িতে রেখে আমি সন্ধ্যার পরই বাস ধরে শহরের বাইরে চলে যাই। কিন্তু পরের দিন টিভিতে ব্রেকিং নিউজে দেখলাম আমার বাড়ির সামনে একজনের লাশ পাওয়া গেছে।
পুরো শরীর বিকৃত অবস্থায়, কোনোভাবেই চেনার উপায় নেই ওকে। কিন্তু লাশটা পাশে থাকায় বাইকের কাগজপত্র এবং মোবাইল দেখে সবাই ভেবে নেয় লাশটা অয়ন নামের একজনের। আমি বুঝতে পারি এটা আশিকের লাশ। সত্যি কথা বলতে কি, আমি খুব ঘাবড়ে যাই এই রকম ভয়ঙ্কর একটা ঘটনায়। সাহস হচ্ছিল না সবার সামনে যাওয়ার। যদি সবাই ভেবে নেয় আমি খুনটা করেছি, তাই সবার সামনে আসতে পারিনি। তাছাড়া আমি জানতাম এই কাজটা রিফাতের, কারণ ও আগেই আমাকে মারার হুমকি দিয়েছিল। সবার সামনে না আসার আরেকটা কারণও আছে, তা হলো রিফাত। ও যদি জানতো আমি এখনো বেঁচে আছি, তাহলে হয়তো আবার আমাকে খুন করার চেষ্টা করত। ঠিক আছে, আমি আপনাদের এখন ছেড়ে দিচ্ছি, তবে এই কেস সমাধান হওয়ার আগে আপনারা কেউ শহরের বাইরে যাবেন না। বাড়ির ঠিকানা আর আপনার বর্তমান নম্বরটা আমাকে দিয়ে যান। ঠিকানা আর নাম্বার দিল। তারপর দুজনে থানা থেকে বেরিয়ে নিজেদের বাড়ি চলে গেল। রাত প্রায় 1টা বাজে। ড্রয়িং রুমে পায়চারি করছে অয়ন। মাথায় এক রাশ চিন্তা ওর। এই সময়ে আশিক সাথে থাকলে কোনো সমস্যা হতো না ওর। আশিক ওকে সব সময় সাপোর্ট দিয়ে এসেছে। অয়নের সবচেয়ে বিশ্বাসী বন্ধু ছিল আশিক। কিন্তু সে তো আর বেঁচে নেই। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না অয়ন। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই ভ্যাবাচেকা খেয়ে গেল অয়ন। শুভর নাম্বার থেকে ফোন এসেছে। এতদিন পর আজ শুভ ফোন দিয়েছে। অনেক ট্রাই করে গত কয়েকদিনে একবারের জন্য শুভ নাম্বারটা খোলা পায়নি। উধাও হয়ে যাওয়ার পর থেকে নাম্বারটা অফ ছিল। ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করলো অয়ন। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনের ওপাশে লোকটা অস্থির এবং ক্লান্ত কণ্ঠে বলল, অয়ন, আমি শুভ বলছি। শুভ, তুই এখন কোথায়? আর তুই অস্থির হয়ে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? শুভ ব্যথায় চিৎকার করে উঠল। এতে অয়নের কণ্ঠ আরো ভারী হয়ে গেল। কি হলো? তুই এভাবে চিৎকার করছিস কেন? বল কি হয়েছে তোর? আর এখন কোথায় আছিস? শুভ কোনো কথা না বলে কাঁদতে শুরু করলো। পুরো শরীরে আঘাত ওর। তবুও অনেক কষ্টে বলল, কারা যেন আমাকে মারার চেষ্টা করেছে। এতদিন ওরাই আমাকে আটকে রেখে অনেক অত্যাচার করেছে। আজ কোনোভাবে ওদের হাত থেকে পালিয়ে এসেছি আমি। প্লিজ অয়ন, আমাকে বাঁচা। আমার খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না আমি। তুই ছাড়া তো আমার আর কেউ নেই। প্লিজ বাঁচা আমাকে, খুব কষ্ট হচ্ছে আমার। ওরা হয়তো আমাকে অনেক খোঁজাখুঁজি করতেছে, আর বেশিক্ষণ আমি পালিয়ে থাকতে পারবো না। একসাথে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল শুভ। উৎকণ্ঠিত কণ্ঠে অয়ন বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি বাঁচাবো তোকে। কিন্তু আগে বল তুই এখন কোথায় আছিস আর কারা তোকে মারতে চায়? আমি চিনি না ওরা কারা। একটা মেয়ে আর একটা ছেলে ছিল। দুজনের শরীরে ছিল কালো জামা। ছেলেটার মাথায় একটা কালো টুপি ছিল। এক মুহূর্তের জন্য কেউ মুখোশ খোলেনি। অয়নের আর বুঝতে বাকি রইল না ওরা কারা ছিল। তবে অয়নের এটা ভেবে অবাক লাগছে যে এতদিন ধরে ওরা শুভকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু কেন বাঁচিয়ে রেখেছে তার উত্তর অজানা অয়নের। তবে এখন এত কিছু ভাবার সময় নেই। শুভকে বাঁচাতে হবে যেভাবেই হোক। ওকে, ওখান থেকে বের হবি না ভুল করেও। খুব তাড়াতাড়ি আসছি আমি। এই কথা বলে ফোনটা কেটে দিল অয়ন। টেবিলের ওপর মোবাইলটা রেখে এদিকে ওদিকে পিস্তলটা খুঁজতে লাগলো। যখন মনে অস্থিরতা আর মাথায় এক রাশ চিন্তা থাকে, তখন সামনে থাকা জিনিসটাও চোখে পড়ে না। অনেক খোঁজাখুঁজি করে সময় লাগবে পৌঁছাতে, কিন্তু এত সময় অয়নের কাছেই নেই এখন। তাই একটা প্রাইভেট কার ভাড়া করে রওনা দিল ওর আগে বাড়িটার উদ্দেশ্যে। নিজের বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে আছে মাসুদ আহমেদ। এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন তিনি পুলিশে জয়েন করার পর থেকে আজ পর্যন্ত এইরকম অদ্ভুত কেসের সম্মুখীন হয়নি কখনো। আজ পর্যন্ত কোনো কেস তাকে দুশ্চিন্তায় ফেলতে পারেনি, কিন্তু এই কেসটা তাকে রীতিমতো আহত করে ফেলছে। খুনে কোনো প্রমাণ রেখে যায়নি কোথাও। 3টে খুন করেছে, অথচ কোথাও কোনো ভুল করেনি।
অন্য সব খুনিরা কোথাও না কোথাও একটা ভুল করে যায়, আর সেই ভুলের সূত্র ধরেই মাসুদ আহমেদ তাকে ধরে। কিন্তু এখনও এই কেসের আগামাথা বুঝতে পারছেন না উনি। তার মনে এখন একটাই চিন্তা, আজ রাতে কি কিছু ঘটবে, নাকি মনের ভুল এটা? আবারও গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন তিনি। হঠাৎই মনে হলো অয়নের কথা। অয়ন বলছিল ওর 3 জন বন্ধু আছে, যারা সবাই এখন মৃত। আর রিফাত সেজে যে লোকটা ওই 3টা খুন করেছে, সে নাকি অয়নকেও মারার হুমকি দিয়েছে। তাহলে তো এবার অয়নেরই পালা। তবে আজ রাতে অয়নের কিছু একটা হবেই। ঘরের ভেতর থেকে ফোনটা এনে অয়নের নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল মাসুদ আহমেদ, কিন্তু প্রতিবারই বন্ধ পাচ্ছে অয়নের নাম্বার। বেশ চিন্তায় পড়ে যায় মাসুদ আহমেদ। ঘরে এসে বিছানায় চুপ করে বসে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর পিস্তল আর গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল অয়নের বাড়ির উদ্দেশ্যে। অয়নের বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। তাড়াতাড়ি করে ড্রাইভারের ভাড়া মিটিয়ে বাড়ির পিছনের দিকটায় চলে এলো অয়ন। আস্তে আস্তে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে এসেই দেখতে পেল শুভকে। শুভ এখন একটা চেয়ারে হাত বাঁধা অবস্থায় বসেছিল। এমন সময়ে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে কেউ একজন, হয়তো কোনো মেয়ে হবে। তার শরীরে ছিল কালো বোরখা। ড্রয়িং রুমে বড় লাইটটা জ্বালানো হয়নি, ছোট লাইটের চারদিকটা স্পষ্ট নয়। অয়ন কিছুটা সামনে এগিয়ে থেমে যায়। ওর মনে হচ্ছে খুব বড় একটা ভুল করে ফেলল, কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। পিছনে ফিরতে আরও একজনকে দেখতে পেল অয়ন। তার হাতেও একটা পিস্তল, আর ঘাড় থেকে পা পর্যন্ত একটা কালো জামা, মুখে কালো মুখোশ, আর মাথায় কালো টুপি। এটাই সেই দুজন যারা ওর বন্ধুদের মেরেছে এবং ওদের মারতে চায়। অয়ন মনে মনে ভাবছে হয়তো এই লোকটাই রিফাত। কিন্তু মেয়েটা কে? সেই মেয়েটাকে এত সাহায্য করছে কেন? কিন্তু এখন এসব ভাবার সময় নেই। যেভাবেই হোক সেখান থেকে বের হতে হবে। তড়িঘড়ি করে শার্টের পিছন থেকে পিস্তলটা বের করে ছেলেটার দিকে তাক করে ধরল অয়ন। তখনই পিছন থেকে মেয়েটা অয়নের পায়ে গুলি করল। ফ্লোরে লুটিয়ে পড়ল অয়ন, পা ধরে চিৎকার করতে লাগলো। লোকটা অয়নকে ধরে শুভর পাশে একটা চেয়ারে বসালো। তারপর ওর হাত বেঁধে দিল চেয়ারের সাথে। হঠাৎ করে মেয়েটা হো হো করে হেসে উঠল। শুভ এবং অয়ন দুজনেই মেয়েটার দিকে তাকালো। মেয়েটা বলল, আর একটা কাজ বাকি আছে, তাহলে এই খেলা শেষ হবে। খেলা শেষ হবে মানে? তুমি কি সব জানতে পারবে, একটু অপেক্ষা করো। আগে বলো, তোমরা আমাদের ক্ষতি করছো কেন? আমার সব বন্ধুদের মেরে তোমাদের লাভ কি হলো? মেয়েটা ঠাস করে একটা থাপ্পড় মারল অয়নকে। তারপর বলল, আর একটা কথা বললে এক মুহূর্ত দেরি করব না মাথায় গুলি করতে। চুপ করে বসে অপেক্ষা কর। তাছাড়া আজকে তোমাদের মরতেই হবে, শুধু কিছু নিঃশ্বাস নিতে পারবে, কারণ এখনো তোমাদের মারার সময় হয়নি। শুধু আমার দুটো প্রশ্নের উত্তর দাও। শুভকে এতদিন বাঁচিয়ে রেখেছো কেন? আর তোমরা কিভাবে জানলে আমি এখনো বেঁচে আছি? তোমরা তো আমাকে মেরে ফেলার জন্য এখানে এসেছিলে সেদিন, কিন্তু আমাকে ভেবে আশিককে মেরে ফেলেছ। মেয়েটা হাসতে হাসতে বলল, সেদিন হয়তো ভুল করে তোমার জায়গায় অন্যজনকে গুলি করেছিলাম, কিন্তু পরের দিন টিভিতে নিউজ দেখে বেশ অবাকই হই আমরা। কারণ লাস্টে পুলিশ যে অবস্থায় পেয়েছে আমরা তা করে জাস্ট গুলি করেছিলাম আমরা। তাহলে ওকে এই অবস্থায় কে করলো? সন্দেহটা সেখান থেকে শুরু হয়। তারপর কালকে রাতে যখন আবির আর নিলয়কে মারার জন্য শহরের বাইরে তোমার নিজের যে বাড়িটা আছে সেখানে গিয়ে দেখি আবির আর নিলয়ের সাথে তুমি আর তোমার গার্লফ্রেন্ড তারিন উপস্থিত। তখনই বুঝতে পারি তুমি এখনো বেঁচে আছো। আগের দিন রাতে যাকে মেরেছি সেটা অন্য কেউ ছিল। তোমরা ওখান থেকে চলে আসার পরই আবির আর নিলয়কে আমরা অ্যাটাক করি, তবে ওদের খুন করি এখানে এসে।
ওদের খুন করার পর ওই ল্যাম্পপোস্ট এর নিচে ফেলে দিয়ে আসি। কিন্তু তোমরা কিভাবে জানলে আবির আর নিলয় আমার বাড়িতে থাকে? আর আমার বাড়ির ঠিকানা কোথায় পেলে? সেটা জানার জন্যই শুভকে এতদিন বাঁচিয়ে রেখেছি। তোমরা কে, কখন, কি অবস্থায় থাকো সেসব জানতে আমাদের শুভ সাহায্য করেছে। অবশ্য সাহায্য করেনি, আমরা জোর করে সব জেনেছি। ওকে অত্যাচার করার পরও ও রাজি হয়েছে সবকিছু করতে। আজ তোমাদের মরার জন্যই এখানে নিয়ে এসেছি। অয়ন আর কিছু বলল না, চুপ করেই বসে রইল। ও জানে আজ ওকে মরতেই হবে, কোনো উপায় নেই এদের হাত থেকে বাঁচার। ছেলেটা অয়নের এই অবস্থার একটা ছবি তুলে পাশের একটা ঘরে গেল। অয়ন বলল, আচ্ছা ওই কি রিফাত? কিন্তু ও এখন যাচ্ছে কোথায়? আর একটা কথা বললে ডিরেক্ট গুলি করে শেষ করে দেব। সব প্রশ্নের উত্তর পাবে সময় হলেই। এটা তো বলো, রিফাত এখনো বেঁচে আছে কিভাবে? বললাম না এখন চুপ করে বসে থাকো। অয়ন আর কিছু বলল না। কিছুক্ষণ পর ছেলেটা এলো, মেয়েটার কাছে এসে বলল, তারিন আসছে। এত সহজে রাজি হয়ে গেল? প্রথমে বিশ্বাস করছিল না যে অয়ন আর আমাদের কাছে বন্দি। পরে অয়নের এই অবস্থার ছবি দিয়েছি ওকে, আর বলেছি আধা ঘন্টার মধ্যে একা এখানে না আসলে অয়নকে মেরে ফেলবো। তাই ভয় পেয়ে বলেছে আসছে। তবু বিশ্বাস করা যায় না, তাই আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখি একা আসছে নাকি পুলিশ নিয়ে আসছে। ইন্সপেক্টর মাসুদ আহমেদ অয়নের বাড়ির ঠিকানায় চলে এসেছে, কিন্তু দরজায় তালা দেওয়া দেখে ভেতরে ঢুকতে পারছে না। পরে কি ভেবে যেন গুলি মেরে তালাটা ভেঙে ভেতরে ঢুকলো। এদিকে ওদিকে অনেক খোঁজাখুঁজির পর অয়নের ঘরটা পেলেন উনি। অয়ন নেই বাড়িতে, তবে ওর ঘরের টেবিলের ওপর একটা ফোন পেল মাসুদ আহমেদ। ফোনটা যে অয়নের তা শিওর হলো স্ক্রিনে অয়নের ছবি দেখে। পাসওয়ার্ড দেওয়া ছিল না বলে সহজেই ফোনটা চেক করার সুযোগ পেলেন তিনি। প্রথমেই গেলেন কল লিস্টে। বেশ কিছুক্ষণ আগে একটা নাম্বার থেকে ফোন এসেছিল। হঠাৎ স্ক্রিনের ওপরের দিকে তাকাতেই বুঝলো অটো কল রেকর্ডটা অন করা। মুখে এক রাশ হাসি ফুটে উঠল মাসুদ আহমেদের। খুঁজতে লাগলো কিছুক্ষণ আগে আসা কলটায় দুজনের কথাগুলোর রেকর্ডটা। পেয়েও গেল সহজে। রেকর্ডটা প্লে করতে শুনতে লাগলো মাসুদ আহমেদ। সবটা শুনে তো রীতিমতো তিনি হাঁ হয়ে গেছেন। তিনি ভালো করে বুঝতে পেরেছেন অয়নকে মারার জন্য এই কাজটা করেছে খুনি। তাই অন্য সব খুনগুলো যেখানে করেছে সেখানেই ওকে ডেকেছে, আর অয়ন বোকার মতো সেখানে চলে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল আবার ওই ল্যাম্পপোস্টের কাছে থাকা অয়নের বাড়ির উদ্দেশ্যে। মাসুদ আহমেদের বাড়ি থানা, তারিনের বাড়ি আর ওই নির্জন এলাকায় অয়নের বাড়িটা খুব কাছাকাছি হলেও অয়নের এই নতুন বাড়ি অনেকটা দূরে। শুধু শুধু সেখানে এসে সময় নষ্ট করলেন তিনি। সবটা বুঝে যদি আগে ওই বাড়িতে যেত তাহলে হয়তো বাঁচাতে পারত ওকে, কিন্তু এখন আর হয়তো সম্ভব না এটা। এতক্ষণেই হয়তো অয়নকে মেরে ফেলেছে ওরা, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে। তবুও মাসুদ আহমেদ তাড়াতাড়ি করে যেতে লাগলো। এদিকে নিজের ফোনটাও বাড়িতে ফেলে এসেছে, না হলে ওখানকার ইন্সপেক্টরকে ফোন করে একটা ব্যবস্থা করা যেত। যত দ্রুত গতিতে সম্ভব গাড়ি চালিয়ে যাচ্ছেন তিনি। পিছনের দরজা দিয়ে তারিন ভিতরে ঢুকলো। ছেলেটা ওর মাথায় পিস্তল ধরে রেখেছে। ড্রয়িং রুমে আসার পর ছেলেটা একটা চেয়ার টেনে অয়নকে পাশে রাখলো। তারিনকে সেখানে বসিয়ে দিয়ে চেয়ারের সাথে হাত বেঁধে দিল। মেয়েটা বলল, বাহ, এই তো হাজির হয়েছে একজন বেঈমান, যে নিজের স্বামীর সাথে প্রতারণা করেছে, এমনকি তাকে মেরে ফেলতেও দুবারও ভাবেনি। আপনি এসব কি বলছেন? আমি কাউকে মারিনি, আর আমি আমার স্বামীর সাথে প্রতারণাও করিনি। এখন বলুন আমাদের এখানে নিয়ে এসেছেন কেন? আর অয়নের বন্ধুদের নিশ্চয়ই আপনারাই মেরেছেন, কিন্তু কেন? 6 মাস আগে ঠিক এই অন্ধকার রাতে তোমরা সবাই মিলে আমার নির্দোষ ভাইটাকে মেরেছিলে, মনে আছে? মেয়েটার কথা শুনে তারিনের চোখ কপালে উঠে গেল, সাথে অয়নেরও।
তাই আমার মিশন তোমাদের সবাইকে এমন অন্ধকার রাতে আমি মারবো। তোমাদের মধ্যে 3 জনকে মেরে ফেলেছে অলরেডি, এখন তোমরা 3 জন বাকি আছো শুধু। আজ রাতেই তোমাদের মারবো আমি। কে আপনার ভাই? আর আপনিই বা কে? মেয়েটা নিজের মুখের সামনে থেকে কাপড়টা সরিয়ে দিল। সবাই হতভম্ব হয়ে গেল মেয়েটাকে দেখে। তারিন চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, নিঝুম তুমি? ইয়েস ভাবি, আমি। কিন্তু তুমি এসব কেন করছো? তাছাড়া রিফাত তো এখনো বেঁচে আছে, তাহলে কেন বলছো আমরা রিফাতকে মেরেছি? নিঝুম হাসতে হাসতে বলল, তুমি খুব বোকা ভাবি। ফোনে বা সামনাসামনি রিফাত নামটা শুনে এতটাই ভয় পেয়েছিলে যে আসল আর নকলের তফাৎ বুঝতে পারোনি। আরে অয়ন্ত ভাইয়াকে তেমন চিনতো না, তাই ও বিশ্বাস করেছিল ওটা ভাইয়ার কণ্ঠ ছিল। কিন্তু তুমি তো ভাইয়ার সাথে থেকেছো রাতের পর রাত, একসাথে অনেকগুলো দিন পার করেছো, তবুও বুঝতে পারোনি কোনটা ভাইয়ার আসল কণ্ঠ আর কোনটা নকল কণ্ঠ। কিন্তু মাঝ রাতে যে আমাদের বাড়িতে গিয়েছিল সে তো তোমার ভাইই ছিল, হুবহু ওর কণ্ঠ ছিল। তাছাড়া তোমার পাশে যে ছেলেটা এখন দাঁড়িয়ে আছে উনি কে তাহলে? ছেলেটা টুপি আর মুখোশটা খুলল। নিঝুম বলল, ও আমার বয়ফ্রেন্ড তন্ময়। ভাইয়ার সাথে একই অফিসে কাজ করতো গত 5 বছর ধরে। দুজনে একসাথে পাশাপাশি ডেস্কে বসে কাজ করে এসেছে। সারাদিন ভাইয়ার সাথে থেকে ভাইয়ার কথাবার্তা ব্যবহার সবই জানে ও। তাছাড়া আমিও সাহায্য করেছি ওকে। তন্ময় এমনভাবে ভাইয়ার কণ্ঠ কথা বলেছে যে গভীরতা নিয়ে অনুভব না করলে আমিও বুঝতে পারি না কোনটা ভাইয়ার আসল কণ্ঠ আর কোনটা তন্ময়ের কণ্ঠ। আমাদের বাড়িতে যে গিয়েছিল সেও কি তন্ময় ছিল? হ্যাঁ, তোমাকে মারার জন্যই তন্ময় আমাদের বাড়িতে গিয়েছিল। আমি ওকে সাহায্য করেছি বাড়িতে গিয়ে তোমার ঘরে ঢুকতে। আমি তো ওকে আঘাত করেছিলাম। ওকে জগ দিয়ে আঘাত করেছিলে তুমি। আমিও তখন তোমার ঘরে ছিলাম, তবে আড়ালে। তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি ওকে তুলে বাইরে পাঠিয়ে দিই। আমার ওড়না দিয়ে রক্তগুলো মুছে দিই আর জগ ভাঙা কাঁচগুলো ওড়নায় পেঁচে বারান্দা দিয়ে দূরে বাড়ির পেছনের দিক ফেলে দিয়েছিলাম। অনেক কষ্টে তন্ময় হাসপাতাল পর্যন্ত একা একা গিয়েছিল। আমরা জানতাম না তুমি এত রাতেও জেগে আছো। জানলে আর এই রিস্ক নিতাম না। পরপরই অয়নকে অ্যাটাক করি, বাট ভুলক্রমে অয়নের জায়গায় আশিক মারা যায়। অবশ্য আজ না হয় কাল আশিককেও মারতে হতো। এরপর আমরা আবির আর নিলয়কে এখানে নিয়ে আসি। তারপর ওদের খুন করে রাস্তার পাশের ওই ল্যাম্পপোস্টের নিচে ফেলে দিই। আর আজ তোমাদের মারবো, তবে আগে অয়ন আর শুভকে মারবো। তারিন কান্না করতে করতে বলল, প্লিজ নিঝুম, আমাদের ছেড়ে দাও। আমরা একটা ভুল করে ফেলেছি, মাফ করে দাও প্লিজ। অসম্ভব। তারিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তন্ময় শুভর কপালে পিস্তলটা ঠেকিয়ে পর পর 4টা গুলি মেরে দিল। আতঙ্কে আটকে উঠল তারিন আর অয়ন। তারিন চিৎকার দিল, কিন্তু বাইরে কেউ নেই এই চিৎকার শোনার। তারিন আর অয়নের আর্তনাদ দেখে খুব মজা পাচ্ছে নিঝুম। হো হো করে হাসছে ও। হত্যার প্রতিশোধ নিতে পেরে ওর খুব আনন্দ হচ্ছে। ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শুভ। পরপরই নিঝুম অয়নের কপালে একটা গুলি করল। আরও জোরে চিৎকার দিয়ে উঠল তারিন। ছটফট করছে অয়নও। তন্ময় অয়নের কপালে পিস্তলটা ঠেকিয়ে পরপর 3টে গুলি মেরে দিল। কিছুক্ষণের মধ্যে অয়নও শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তন্ময় এবার তারিনের কাছে এলো, কিন্তু নিঝুম ওকে থামিয়ে দিয়ে বলল, ভাবির সাথে আমার এখনো কিছু হিসাব বাকি আছে, তুমি এখন চলে যাও। তারপর নিঝুম যা বলল তা শুনে তন্ময় সহ তারিনের চোখ বড় বড় হয়ে গেল। আমি নিজে পুলিশকে সবটা জানিয়ে দিব একবার। এইসব কি আবুল তাবুল বলছো তুমি? তোমার তো ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হলে হয়ে যাবে, আমার কোনো দুঃখ নেই এতে। আর যদি ফাঁসি না হয় তাহলে আমি কথা দিচ্ছি কোনো একদিন আমি ফিরে আসবো তোমার জীবনে।
তবে এই খুনের অপরাধের বোঝা কাঁধে নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো না। অপরাধ তো আমিও করেছি। এটা আমার মিশন ছিল, তুমি জাস্ট আমাকে সাহায্য করেছো, এজন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তোমার বাবা মা এবং ছোট ভাই বোন আছেন, আমি চাই না তোমার শূন্যতা তারা অনুভব করুক। আমাকে যদি একটুকু ভালোবেসে থাকো তাহলে আমার শেষ এই অনুরোধ রাখো, প্লিজ। তুমি ফিরে যাও সুন্দর একটা জীবনে, নিজের পরিবারকে নিয়ে ভালো থাকো, আর পারলে আমার মা বাবা। তন্ময় কিছু বলল না, নিঝুমকে জড়িয়ে ধরে বলল, তোমার অপেক্ষায় থাকবো। তন্ময় বেরিয়ে এলো বাড়িটা থেকে। নিঝুম তাইনের পাশে বসলো। তাইনের হাতের বাঁধনটা খুলে দিয়ে একটা চেয়ার টেনে ওর সামনে বসে পড়ল। তারপর করুণ কণ্ঠে বলল, কি অপরাধ ছিল আমার ভাইয়ার যার কারণে ওকে মারতে হলো? রিফাতের কোনো অপরাধ ছিল না, ইনফ্যাক্ট ও অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। তাহলে খুন কেন করলে আমার ভাইয়াকে? আমি তো নিজের হাতে খুন করিনি ওকে। তুমি নিজে খুন করোনি ঠিক আছে, বাট তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে তো করিয়েছো। তাছাড়া তুমি বিয়ের পরও নিজের প্রাক্তনের সাথে প্রেম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বিয়ের পরেও অয়নের সাথে সম্পর্ক রেখেছি, কিন্তু বিশ্বাস করো আমি কখনো চাইনি রিফাতকে মেরে অয়নকে বিয়ে করতে। সেদিন রাতে আমি পালিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু মাঝরাতেই আমার ভাইয়ার ঘুম ভেঙে যায় আর আমার দেওয়া চিঠিটা পড়েই আমাকে খুঁজতে বের হয়। ও জানতো আমি অয়নকে ভালোবাসি, তাই অন্য কোথাও না গিয়ে অয়নের বাসার সামনে চলে আসে। আমি তখন বাইরের ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে অয়নের জন্য অপেক্ষা করছিলাম। ওই আমাকে বলেছিল ভেতরে না যেতে, তাই রাস্তার পাশেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর রিফাত চলে আসে, আমার সাথে কথা কাটাকাটি হয়। বিশ্বাস করে নিঝুম, আমি ওকে অনেকবার অনুরোধ করেছি বাড়িতে চলে যেতে, এখানে থাকলে অয়ন ভয়ঙ্কর কিছু করে বসবে ওর সাথে, কিন্তু কে শুনে কার কথা। ওর এক কথাই, যেইভাবেই হোক আমাকে বাড়িতে নিয়েই যাবে। এক সময় আমার হাত ধরে টানাটানি করে, আর তখনই অয়ন হাজির হয়। অয়ন এসে কোনো কথা না বলে ডিরেক্ট রিফাতের পিঠে একটা গুলি মেরে দেয়। অয়নের এরকম কাজে আমি হতবম্ব হয়ে যাই। আমি অনেক চেষ্টা করি রিফাতকে বাঁচানোর, চেয়েছিলাম রিফাতকে নিয়ে ওখান থেকে চলে আসব, কিন্তু রিফাত নিজেকে সামলাতে পারেনি, রাস্তায় লুটিয়ে পড়ে। আর আমার একার পক্ষে ওকে দাঁড় করানো সম্ভব হচ্ছিল না, তাই অয়নের পা ধরে ওকে অনেক অনুরোধ করি যেন রিফাতকে না মারে। কিন্তু অয়ন কিছু করার আগেই ওর বন্ধুরা সবাই আত্মরা রিফাতকে মারতে শুরু করে। সবাই মিলে রিফাতের মাথায় গুলি করতে শুরু করে। তারপর 4টা গুলি করার পর আর রিফাতের কোনো রেসপন্স পাওয়া যায় না, শেষ নিঃশ্বাস ত্যাগ করে ও। আমি অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। আমি এমনটা চাইনি, রিফাতকে মারা আমার উদ্দেশ্য ছিল না, তবে আমি অয়নকে খুব ভালোবাসতাম, তাই ওকেও ছাড়তে পারছিলাম না। তুমি নিজের মনকে একবার জিজ্ঞেস করো, আজ যদি তোমার বাবা মা, তোমার সব থেকে কাছের মানুষ, ভালোবাসার মানুষ তন্ময়ের সাথে বিয়ে না দিয়ে অপরিচিত একটা লোকের সাথে জোর করে বিয়ে দেয়, সেটা মেনে নিতে পারবে তুমি? কয়েক বছর ধরে অয়নের সাথে সম্পর্ক আমার, নিজের থেকে ওকে বেশি ভালোবাসি আমি। হুট করে ওকে আমি ভুলে যাব কিভাবে বলো? ইচ্ছে করলেও ভালোবাসার মানুষদের এত সহজে ভোলা যায় না নিঝুম। এমনটা নয় আমি রিফাতকে অপছন্দ করতাম, কিন্তু পছন্দ করা আর ভালোবাসা এই দুটোর ব্যাখ্যা যে কতটা গভীর তা নিশ্চয়ই তুমি জানো। আমি রিফাতকে কষ্ট দিতে চাচ্ছিলাম না, তাই রাতের আধারে আমি চলে আসি বাড়ি থেকে। নিশ্চুপভাবে চলে আসতে চেয়েছিলাম রিফাতের জীবন থেকে, কিন্তু সেদিন রাতেই সব কেমন উল্টোপাল্টা হয়ে গেল। সবাইকে ছেড়ে রিফাত চলে গেল না ফেরার দেশে। তোমাকে আর তোমার পরিবারকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম। একমাত্র ছেলেকে হারিয়ে সবাই ভেঙে পড়েছিলাম। তুমিও খুব কষ্টে ছিলে, সেই কারণে তোমাদের ছেড়ে আমি কোথাও যাইনি। অয়নের সাথে অনেক ঝগড়াও হয়েছে এই নিয়ে। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি ওর কাছে যাইনি। তখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, তাই সেই সময় তোমাদের পাশে ছিলাম। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তারিনের গাল বেয়ে। নিঝুমেরও একই অবস্থা। তারিন বসা থেকে দাঁড়িয়ে নিঝুমের মাথায় হাত রাখল। প্রচণ্ড রাগের কারণে নিঝুম নিজের মাথা থেকে তারিনের হাত সরিয়ে দিয়ে বলল, একদম শোয়ার চেষ্টা করবে না আমাকে। তুমি ভাইয়াকে নিজের হাতে মারোনি, বাট তোমার জন্য এই সব কিছু হয়েছে।
ভাইয়াকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। কতটা কষ্ট হয়েছিল জানো তুমি? কোনো ধারণা আছে সেই সম্পর্কে তোমার? তুমি আমার থেকে ভাইকে কেড়ে নিয়ে এসো, আমার সাথে সাথে তোমাকেও জেলে যেতে হবে। তোমার সব কথা আমি ফোনে রেকর্ড করে নিয়েছি। মুচকি হাসি দিয়ে তারিন বলল, তুমি আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই, কারণ আমার জন্য রিফাত আর অয়ন দুজনকেই মরতে হয়েছে, কাউকেই আমি পাইনি। সুতরাং বেঁচে থেকে আর পাপ কামিয়ে লাভ কি? নিঝুমকে কিছু বলার সুযোগ না দিয়ে মাসুদ আহমেদ পিছনের দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। তারিন আর নিঝুম দুজনেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মাসুদ আহমেদ বলল, আমাকে আর কিছু বলতে হবে না। তোমার ভাইয়ার ডায়েরি থেকে আমি জানতে পারি তারিন ভাবির সাথে অয়ন নামে কারো সম্পর্ক আছে, আর অয়নের বাসার ঠিকানাও দেওয়া ছিল সেখানে। আমি ভাবি এবং অয়নকে ফলো করতে শুরু করি, আর বেশ কিছুদিন পর হঠাৎ করে ভাইয়াকে কারা যেন ফোন করে। ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হয় আমার কাছে, তাই আমি ভাবিকে আরও বেশি করে ফলো করি। ভাবি আর অয়নও আরও কয়েকজন লোকের সাথে মাঝে মাঝে দেখা করত। ওদের মধ্যে শুভ নামে একজনকে টার্গেট করি। তারপর আমি ওকে আটকে রেখে অত্যাচার করে সব সত্য বের করি। এরপর থেকেই আমার মিশন শুরু হয় এবং আজ মিশন সাকসেসফুল হলো। তাহলে তারিনকে বাঁচিয়ে রাখলে কেন? ভাবিকে আমি খুব ভালোবাসতাম। ভাবি পাষাণ হলেও আমি পাষাণ নই যে নিজের ভালোবাসার মানুষদের খুন করব। তাই ওকে বাঁচিয়ে রেখেছি এখনো। প্রথমে রাগ হচ্ছিল অনেক, তাই প্রথমে মারতে চেয়েছিলাম, কিন্তু পরে মারতে পারিনি, বিবেকে বাধা দিয়েছিল। তবে আমি কখনো ভাবিকে আর আগের মতন সম্মানের চোখে দেখতে পারবো না। আমি কখনো তাকে ক্ষমা করব না। আমি আমার অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করছি, আর এই ফোনে ভাবির অপরাধ স্বীকার করার সব রেকর্ড করা আছে। অয়নের কথা অনুযায়ী আপনার সাথে একটা ছেলেও ছিল, সে কোথায়? আমার সাথে আমার ভাই ছিল। মানে? ইয়েস, আমার ভাই ছিল আমার সাথে। ও আমাকে সাহায্য করেছে সব সময়। অয়ন ওকেই দেখেছে। বাট রিফাত তো বেঁচে নেই। সেটা তো বাস্তবে, বাট ভাইয়া আমার কল্পনাতে আজও বেঁচে আছে। মাসুদ আহমেদ কিছু বলল না। মুচকি হাসি দিল নিঝুম, সাথে তারিনও।